আমি এই বিয়েটা এমনি এমনি দিচ্ছি না। দেখে নিস আমিনা, শিবু খুব ভালো ছেলে। একটা মেয়ের সুখী জীবনের জন্য পরিশ্রমী আর ইমানদার ছেলেই সবচেয়ে বড় অবলম্বন হয়। টাকা থাকলেই কি মানুষ সুখী হয়? সুখের জন্য ইনসানিয়ত বা মনুষ্যত্ব দরকার। হাব্বু, আপনি আমার সাথে এমন করবেন আমি কখনো ভাবিনি। আমি কি করলাম মা? এখন জানে শুনে আমাকে একটা গরিব ছোট জাতের ছেলের হাতে সঁপে দিয়ে ধোঁকা দিলেন। যাই হোক, আমি এই ঘরে কখনো থাকব না। আমি এখনই চলে যাব। আরে তুমি এ কি করছো? একটু বোঝার চেষ্টা করো, শান্ত হও। না, আমি শান্ত হব না। আপনি আমাকে কোনোভাবেই আটকাতে পারবেন না। শান্ত হ মা, শান্ত হ, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। যা হওয়ার হবে, তোমরা দেখো। আহ, ওরে বাপরে, আমার মাথা তো ফেটে গেল। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি না। ওরে ওরে, ধরো ওকে, ধরো, তোলো। আমার ছেলের বিয়ের দিন এমন দুর্ঘটনা, কেউ ওঠাও ওকে। দেখলি তো নিজের জেদের পরিণাম? এখন থেকে এটাই তোর ঘর সংসার, এর বাইরে তোর আর কোনো পথ নেই। কি হয়েছে কাকা? এভাবে হাঁপাতে হাঁপাতে এখানে কেন এলে? কি হয়েছে বিটু? নিরঞ্জন মিয়ার মেয়ে আমিনার কি হয়েছে? আরে অত বড় ঘরের মেয়ে শিবলির ঘরে বউ হয়ে এসেছে, এটা নিয়েই তো তুলকালাম হচ্ছে। মেয়েটা তো বিয়েই করতে চায়নি, জোর করে বিয়ে দিতে গিয়ে তার মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। মেয়েটা নাকি খুব বদমেজাজি। এমন ঝগড়াটে মেয়ে শিবলির ঘরে এসে কি করবে কে জানে। হায় হায়, এ কি কাণ্ড! এমন অলক্ষণী কথা তো কখনো শুনিনি। এখন গরিবের ঘরে এসেছে, কপালে ওই ক্ষত নিয়েই থাকতে হবে। যদি নিজের জেদটা একটু ঠিক করে তবেই সুখী হতে পারবে। এখন লোকে বলবে আধ কপালি নপুন বউ। ওপরওয়ালা বড়লোকের অহংকারী মেয়েকে কেমন সাজা দিল দেখ। কোথায় টাকা? জলদি টাকা দাও। এই নাও, আজ বেশি হয়নি, শুধু এইটুকুই আনতে পেরেছি। তোমার শরম লাগে না? এই কটা টাকা আমার হাতে দিচ্ছ? এই টাকা দিয়ে কি আমি ক্রিম কিনবো? আর এই গ্রামের দোকানই বা কোথায়? শহর থেকে এনে দেবে? তোমার সেই যোগ্যতা আছে? বৌমা, ছেলেটা মাত্র ঘরে ফিরল, এখন ঝগড়া করা কি খুব জরুরি? দুপুরে খাবার তৈরি, চলো সবাই মিলে খেয়ে নি। কি খাওয়াবে আমাকে? সেই ডালার ভাত? তুমি জানো আমি কেমন খাবার খেয়ে অভ্যস্ত? এসব জিনিসের নাম পর্যন্ত আমি শুনিনি। আমিনা, তুমি যা চাও সব হবে, শুধু কয়েকটা দিন ধৈর্য ধরো। শিবলি ঠিকই বলছে বৌমা, জীবনে সবাইকে আপোষ করতে হয়। এখানে সবাই তোমাকে নিজের মেয়ের মতো রাখবে, ভরসা রাখো। ভরসা? তোমাদের এই পাখির বাসার মতো ঘরে থেকে ভরসা করব? আমার বাপের বাড়িতে আমার নিজস্ব গাড়ি ছিল, তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। আর আমার কপালে এই ক্ষত দেখেছ? এটা সব তোমাদের জন্য হয়েছে। ওই সময় তুমি যদি টানাটানি না করতে তবে এমনটা হতো না। বৌমা, আমি গ্রামের এক হেকিমের কাছে চিকিৎসার ব্যবস্থা করছি। ভেষজ ওষুধ দিলে তোমার কপালে কোনো দাগ থাকবে না। ছি, যেখানে আমার জন্য শহরের বড় বড় ডাক্তার আসতো, সেখানে এই অশিক্ষিত গ্রামের হেকিম। তুমি এভাবে জিনিসপত্র কেন ফেলছো আমিনা? আমাদের কি কোনো ভুল হয়েছে? বৌমা, এই ভর দুপুরে এমন হাঙ্গামা কেন করছো? আমাদের বছরের সাজানো সংসার এভাবে ভেঙে দিও না। ঘর ভাঙলে কেউ সুখী হয় না। তোমাদের ঘর থাকুক বা ভাঙুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এই নোংরা জামাকাপড় আমি রাখব না। এখনই শহরে যাও আর নিজের জন্য ভালো কাপড় কিনে আনো। আমি এমন নোংরা মানুষের সাথে থাকতে পারবো না। এই কাপড়গুলো নোংরা নয় আমিনা, আমরা গরিব, তাই আমাদের কাপড় এমনই দেখায়। গ্রামের লোক এখন বলাবলি করছে, যার কপালে দাগ তার মনেও দাগ। সম্ভবত এই কারণেই তুমি এমন করছো। তোমার সাহস কত আমার সাথে এভাবে কথা বলো? গ্রামের লোক কি বলে তাতে আমার যায় আসে না। আমি যা চাইব তাই করব। আমার চোখের সামনে থেকে দূর হও তোমরা। মা, ঘরে কেউ আছেন? এই অসহায় ফকিরকে এক মুষ্টি ভিক্ষা দিন মা। আল্লাহ আপনার মঙ্গল করবেন। তোমরা আসো কোথা থেকে আমাদের বিরক্ত করতে? সারাদিনে 4-4টে ভিখারি চলে আসে। যাও এখান থেকে। হাত পা আছে না? নিজে কাজ করে খেতে পারো না? আরে আরে, এ কি করছো তুমি? একজন দরবেশ বাবার সাথে কেউ এমন ব্যবহার করে? আসুন বাবা, ভেতরে আসুন। আমি বেশ কয়েকদিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। একটু খাবার কি মিলবে? বাবা, আপনি ভেতরে আসুন, আমরা আপনাকে পেট ভরে খাওয়াবো। বাবা, আপনি এভাবে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে কি দেখছেন? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই ঘরে অশান্তির আগুন জ্বলছে। মনে হচ্ছে এই ঘরে কোনো খবিস জিনের আছর আছে। সেই জিন খুব অহংকারী আর জেদি। হ্যাঁ, কি হলো?
আপনি কি আমাকে কিছু বলতে চান? হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে ওই জিনটাই তোমার কপালে এই দাগ দিয়েছে। যদি একে কাবু করা না যায় তবে এই ঘর পুরোপুরি উজাড় হয়ে যাবে। বাবা, দয়া করে আমাদের ঘরকে আগের মতো করে দিন। আমরা আপনার কাছে ঋণী থাকব। ঠিক আছে, এই মেয়েকে এই গোল বৃত্তের ভেতরে বসাও। ধরো একে, যদি ও স্বাভাবিক হতো তবে নিজেই বসত। এখন বুঝতে পারছো তো ও স্বাভাবিক নেই। না, আমাকে ছেড়ে দাও। মরে গেলাম, খুব কষ্ট হচ্ছে। আমাকে কেন মারছেন? আমি আমার আব্বুকে সব বলে দেব। ছেড়ে দিন আমাকে। হে জিন, যে এই শরীরের ভেতরে লুকিয়ে আছিস, বাইরে বেরিয়ে আয়, না হলে তোকে পুড়িয়ে ছাই করে দেব। তোর আব্বুকে তো তোর ভেতরের এই জিনটাই খেয়ে ফেলেছে। এখন আমি এই জিনকে সাজা দেব। মা, দেখো দরবেশ বাবা আমিনাকে কেমন কাবু করে ফেললেন। উনি তো আল্লাহর রহমত হয়ে এসেছেন। আমি আপনার পায়ে ধরছি, মাফ করুন। আমি সব বুঝতে পেরেছি। আমি আর কখনো ঝগড়া করব না, বদতমিজি করব না। আমি শুধরে যাব। বাবা, আমাকে মাফ করে দিন। শাশুড়ি আম্বা, শিবলি, আপনারা সবাই আমার আপন। আমি ভালো বউ হয়ে থাকব। এই ঝাড়ু দুটি সামলে রাখো। যদি কখনো মনে হয় তোমার স্ত্রীর ভেতরের ওই জিন আবার ফিরে এসেছে, তবে আজ আমি যেভাবে তাড়ালাম তুমিও সেভাবে তাড়াবে। এই ঝাড়ুকে জিন খুব ভয় পায়। আমিনা, তুমি এই ভ্যান গাড়িটা পরিষ্কার করছো? এই গাড়ির জন্যই তো আমাদের ঘরে অন্ন আসে। এর যত্ন না করলে কেমন করে চলবে? তুমি আজ দুপুরে তাড়াতাড়ি এসো, আমি শাশুড়ি আম্মার সাথে রান্না করব। বৌমা, তুমি রান্না করবে? হ্যাঁ আম্মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে এই ঘরের সবাই আমার আপন। মা, আমি কাজে যাওয়ার আগে দরবেশ বাবার সাথে একবার দেখা করে তাকে ধন্যবাদ জানিয়ে আসব। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনি আমাদের এখানে কেন ডাকলেন? আর আপনি কি আমাকে চিনতে পারছেন? শিবলি, আমিনা কেমন আছে? আব্বুজান, নিরঞ্জন মিয়া, আপনি দরবেশ সেজে এসেছিলেন? হ্যাঁ, আমিই ছিলাম দরবেশ। আমার মেয়েকে সুপথে আনার আর কোনো উপায় ছিল না। ও আমার একমাত্র মেয়ে, খুব আদরে মানুষ হয়েছিল তো, তাই খুব জেদি হয়ে গিয়েছিল। আমি দূর থেকে সব খবর রাখতাম। যখন দেখলাম তোমাদের ঘর ভেঙে যাচ্ছে, তখন এই পথ বেছে নিতে হলো। আব্বু, আপনি আমাদের ওপর অনেক বড় এহসান করেছেন। এই ঝাড়ু দুটো আমি সারা জীবন স্মৃতি হিসেবে রেখে দেব। আমিনা এখন অনেক ভালো হয়ে গেছে। কেমন আছো মা? খুব ভালো আছি আব্বু। আমি বুঝতে পেরেছি যে টাকা আর আরামায়েশে আসল সুখ নয়। আসল সুখ হলো সবার সাথে মিলেমিশে থাকা। আমিনা এখন পুরো বদলে গেছে বাবা। ও একা হাতেই সব সামলায়। যাক, অবশেষে আমরা একটা সুখী পরিবার পেলাম।